সো স্টেরয়েডস এর মধ্যে এখানে অনেকগুলো স্টেরয়েড লেখা আছে, এগুলো হলো শর্ট টু মিডিয়াম অ্যাক্টিং এন্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এন্ড দেন লং অ্যাক্টিং আছে। তো সবচেয়ে বেশি পটেন্ট কারা এখানে বলো তো? মোস্ট পটেন্ট কে বা হাইলি পটেন্ট কে? হাইয়েস্ট পটেন্সি ইজ ফর ডেক্সা অ্যান্ড বেটামেথাসোন। যেমন সাপোজ তুমি কাউকে, একটা পেশেন্ট অ্যাজমা আছে, তাই আমরা কটসন যদি দেই, আমরা 200 মিলিগ্রাম কটসন দিতে হয়, মানে 2 অ্যাম্পুল কটসন 100 মিলিগ্রাম করে। ডেক্সা দিলে কত মিলিগ্রাম? 5 মিলিগ্রাম, তাই না? ডেক্সা যে ইনজেকশন পাওয়া যায় 5 মিলিগ্রাম। এ থেকেই বোঝা যায় যে অল্প ডোজেই অনেক বেশি ইফেক্ট হয়। সো ডেক্সা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট এফিকেসি or highest potency glucocorticoid. Similarly, betamethasone বেস্ট হাই এফিকেসি, এবং এদের লং অ্যাক্টিং এবং এদের এফিকেসি অনেক বেশি। এই কথাটা কেন বলছি, এটা কিন্তু তোমাদের এক্সাম যদি খেয়াল করো, পরীক্ষাতে কিন্তু আসছিল একবার, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হাই পটেন্সি স্টেরয়েড? সো the answer would be dexa and betamethasone are the high potency steroid. সো ইফেক্টস, এখানে কিছু পারমিসিভ ইফেক্ট আছে, মানে পারমিসিভ ইফেক্ট অফ অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন যে ইফেক্ট গুলো আছে সিম্প্যাথেটিক সিস্টেমের, সবগুলো ইফেক্ট সে পারমিশন দেয়। মেটাবলিক ইফেক্টস আমরা পড়বো ফিজিওলজিতে, যেটা গ্লুকোনিওজেনেসিস করে এবং এটা হাইপারগ্লাইসেমিয়া করে। ক্যাটাবলিক ইফেক্ট আমরা জানি যে স্টেরয়েড দিলে কি হয়, মাসল গুলা চিকন হয়ে যায়, শুকায় যায়, সো ডিক্রিজ মাসল মাস, এবং স্কিন থিনিং হয়, এবং এই জন্য দেখা যায় কি স্কিনে স্ট্রায়া ডেভেলপ করে। অস্টিওপোরোসিস তো করবেই, এবং অ্যান্টি ইনফ্লামেটরি ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট আছে, আমরা পরে দেখব। মেইন ইফেক্ট এটা, স্টেরয়েডস ডিক্রিজ বেল, মানে বেজোফিল, ইওসিনোফিল and lymphocytes, এগুলাকে কমায় দেবে। Those are the cell that will decrease after giving steroids. আরো কিছু ইফেক্ট দেয়া আছে, এগুলা মাইনর ইফেক্ট। সো এই ইফেক্ট আর অ্যাডভার্স ইফেক্ট একই রকম। সো স্টেরয়েড দিলে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়, সো পেশেন্টের হার্ট ফেলিয়ার থাকলে সেটা অ্যাগ্রেভেট করতে পারে। কুশিং সিনড্রোম তো হবেই, স্কিনে অ্যাকনি হবে অবভিয়াসলি, ওয়েট গেইন তো হবেই, ফ্যাট ডিপোজিশন হয়। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে পেরিফেরিতে লাইপোলাইসিস করলেও সেন্টারে মানে ট্রাঙ্কে কিন্তু ফ্যাট ডিপোজিশন করে। মায়োপ্যাথি, মাসল ওয়েস্টিং কমন, থিনিং অফ স্কিন কমন সিমটমস। সো বাকিগুলো আমার মনে হয় তোমাদের মনে থাকবে। সো দুইটা ডিজিজ সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেরয়েড দিলে, একটা হলো ডায়াবেটিস আর হলো হাইপারটেনশন, তাই না? সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কমন কজ হলো স্টেরয়েড। সো কন্ট্রাইন্ডিকেশনের এর সাথে মিল আছে। স্টেরয়েড দিলে পেপটিক আলসার ডিজিজ বেশি হয়। কেন বেশি হয় বলতো? Why? Steroid inhibit the synthesis of PGs. স্টেরয়েড কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস পাথওয়ের একদম সবার উপরে টপে একটা এনজাইম আছে, ফসফোলাইপেজ A2, এটার সিনথেসিসটাকে ইনহিবিট করে। হাইপারটেনশন তো করবেই অবভিয়াসলি, ডায়াবেটিস করবে। সো ডায়াবেটিসের মেকানিজমটা কি বললাম? গ্লুকোনিওজেনেসিস করে। ইট ইনক্রিজেস গ্লুকোনিওজেনেসিস ইন দ্য লিভার। অস্টিওপোরোসিস তো করবেই। ক্যাটারাক্ট আমরা বললাম যখন সিস্টেমিক স্টেরয়েড কেউ নিবে তখন তার ক্যাটারাক্ট গ্লুকোমা হবে। আবার যদি কেউ আই ড্রপ ইউজ করে তখনও কিন্তু ক্যাটারাক্ট এন্ড গ্লুকোমা হতে পারে। ড্রাগস ইউজড ইন থাইরয়েড ডিজিজ, এখানে মেইন ড্রাগ হলো এই তিনটা। বলতো এই তিনটা ড্রাগ কোন এনজাইমটাকে ইনহিবিট করে? ইনহিবিটস হুইচ এনজাইম? থাইরয়েড পারঅক্সিডেস। দে ইনহিবিট থাইরয়েড পারঅক্সিডেস এনজাইম, ঠিক আছে? আর হাইপোথাইরয়েডিজমে টিপিক্যালি আমরা T4 ইউজ করি, লেভোথাইরক্সিন। এখানে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, আই থিংক দিস ইজ লেস ইম্পর্টেন্ট। সো ইস্ট্রোজেনের কি ইউজ আছে এটা তো মুখস্থ, আমাদের জন্য বোঝার কিছু নাই। ট্যামক্সিফ্যানটা পরীক্ষায় আসতে পারে। ট্যামক্সিফ্যান কোথায় ইউজ করা হয়? সিএ ব্রেস্ট মেইনলি। আর ক্লোমিফ্যান ইউজ ইন অ্যানোভুলেটরি ইনফার্টিলিটি, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। প্রজেস্টেরনের মেইন ইউজ ওসিপির ভিতরে থাকে, এবং আদার কয়েকটা কমন ইউজ আছে, নাথিং স্পেশাল। অ্যান্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টন আমরা জানি যে অ্যাবর্টিভ মেডিকেশন হিসেবে আমরা ইউজ করি মিফেপ্রিস্টন। মিফেপ্রিস্টন আর মিজোপ্রোস্টলের কম্বিনেশন পাওয়া যায় না, এটা বাজারে কিন্তু এটাই আছে, কম্বিনেশন অফ মিফেপ্রিস্টন অ্যান্ড মিজোপ্রোস্টল। প্রবাবলি যে সাইটোমিস্কিট নামে পাওয়া যায়।
ড্যানাজল এটা মুখস্থ করতে হবে, এটার ইন্ডিকেশন গুলো মুখস্থ করতে হবে। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ড্যানাজল? এখানে খেয়াল করো, এখানে কিছু গাইনোকোলজিক ইন্ডিকেশনের পাশাপাশি কিছু আদার ইন্ডিকেশন আছে, যেমন হেরিডিটারি এনজিওডেমা এন্ড আইটিপি, এটা একটু মুখস্থ করতে হবে। আর কন্ট্রাইন্ডিকেশন হলো লিভার ডিসফাংশনে দেওয়া যাবে না, এটা হলো মেইন। এবং অ্যাডভার্স ইফেক্ট হলো মাস্কুলারাইজিং এফেক্ট আছে। কন্ট্রাসেপটিভস আমি এটার ভিতরে যাব না, আই থিংক ইউ হ্যাভ স্টাডিড এন্ড ইউ নো বেটার দেন মি ন্যাচারাল কন্ট্রাসেপটিভস মেথড কোনগুলা, ইন্ট্রাউটেরাইন ডিভাইস কোনগুলা, মেডিকেটেড নন মেডিকেটেড, এগুলা গাইনিতে তোমরা পড়ছো ভালো করে। যেটা আমাদের লাগবে, ওসিপির সাইড ইফেক্টটা আমাদের মুখস্থ করতে হবে, ভেরি হাই ইয়েল্ড। সো আমি এখানে চলে যাব। সো ওসিপির ইউজ আমার মনে হয় জানো। মেইন আমার ফোকাস হলো ওসিপির সাইড ইফেক্ট, এটা পরীক্ষাতে আসে। তো সাইড ইফেক্টের মধ্যে একটা হলো আর্লি, আগের যে ফার্স্ট সেকেন্ড জেনারেশন ওসিপি গুলা ছিল, ইস্ট্রোজেন গুলা ছিল, তারা এগুলো বেশি করতো। সো ওয়েট গেইনটা বেশি করতো, অ্যাকনি হার্সিজম বেশি করতো। বাট এখন অনেক সময় আমরা দেখি যে থার্ড ফোর্থ জেনারেশন যেগুলো আছে, যেমন ব্রসপেরন, এরা কিন্তু খুব বেশি ওয়েট গেইন করে না বা অ্যাকনি করে না। পরীক্ষার জন্য হাই ইয়েল্ড হলো সিভিয়ার, এইটাই হলো আমার ফোকাস। সো আমরা বলেছি আজকে যখন প্রথম দিকে পড়ছিলাম যে ওসিপি ইজ এ কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সো সেকেন্ডারি হাইপারটেনশন পরে করে, প্লাস এমনিতেই ডিরেক্টলি সে থ্রম্বাস ফর্মেশনের রিস্ক বাড়ায়। সো থ্রম্বোএম্বোলিক ডিজিজ ইন ভেইনস এন্ড অলসো আর্টারি। সো আর্টারিতে যদি থ্রম্বোসিস হয় তাহলে এমআই হবে, স্ট্রোক হবে। সো যাদের এরকম একটা হিস্ট্রি আছে, সাপোজ ইসকেমিক হার্ট ডিজিজ অর স্ট্রোক অর হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে কিন্তু ওসিপিটা কন্ট্রাইন্ডিকেটেড। সো দ্যাট ইজ ভেরি হাই ইল্ড। আর আমরা জানি যে ওসিপি দিলে ইট ক্যান কজ ইনক্রিজ রিস্ক অফ biliary স্টোন ফর্মেশন, সো জন্ডিস করতে পারে। এবং ওসিপি ক্যান ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার এন্ড সার্ভাইকাল ক্যান্সার। কেন? কারণ ব্রেস্ট ক্যান্সার ইজ এ হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। আরো দু একটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারের নাম বলতে পারবা? কমন হরমোন ডিপেন্ডেন্ট টিউমার? endometrial carcinoma. এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ইয়েস, ট্রু। তো সার্ভিক্সে আসলে সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ইয়েস। তারপরে থাইরয়েড ক্যান্সার, দ্যাটস অলসো হরমোন Thyroid. ডিপেন্ডেন্ট। প্রোস্টেট ক্যান্সার হরমোন ডিপেন্ডেন্ট। এবং অ্যাকর্ডিং টু স্মিথডি, মেলানোমা ইজ অলসো এ হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। কন্ট্রাইন্ডিকেশন গুলা এর সাথে মিল আছে, এই কমপ্লিকেশন এর সাথে মিলানো যাবে। বয়স বেশি, স্মোকিং করলে আমরা জানি যে ইসকেমিক হার্ট ডিজিজ রিস্ক বাড়ে। জন্ডিস আমরা সেই করতে পারে নিজেই, হাইপারটেনশন থাকলে সে তো নিজেই করতে পারে হাইপারটেনশন। সো দোজ আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস। এবং ক্যাটাগরি 3 মানে আরো মানে মোর সিগনিফিক্যান্ট কন্ট্রাইন্ডিকেশন। আর অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হলো ক্যাটাগরি 4, এটা মুখস্থ করতে হবে ভালো করে। সো মেইন কন্ট্রাইন্ডিকেশন হলো থ্রম্বোসিস এন্ড সিভিয়ার হাইপারটেনশন এন্ড স্ট্রোক। তাহলে সবকিছুই রিলেটেড হলো একই জিনিস, হাইপারটেনশন, স্ট্রোক এন্ড কার্ডিয়াক ডিজিজ, দোজ আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ ওসিপিস। আমরা জানি যে মাইগ্রেন একটা ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন। এখানে মুখস্থ এটা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ কোনগুলা, অ্যান্ড্রোজেন ইনহিবিটর কোনগুলা মুখস্থ, কোথায় ইউজ করা হয়, আই থিংক স্পেশাল। এটা পরীক্ষাতে আসছে যে অক্সিটোসিন কোন ড্রাগ গুলা আছে, অক্সিটোসিনের ইন্ডিকেশন কি, নাথিং স্পেশাল। কন্ট্রাইন্ডিকেশন মানে হলো যখন অক্সিটোসিন আমরা দেই তখন তো এটা ইউটেরাইন কন্ট্রাকশন করে, সো ফিটাল হাইপক্সিয়া করে। সো যখনই ফিটাল হাইপক্সিয়ার রিস্ক থাকে তখন দিতে পারবো না। সো ফিটাল ডিস্ট্রেস থাকলে দিব না, ম্যাল প্রেজেন্টেশন থাকলে দিব না, তখন সেটা কি করবে, ফিটাল ডিস্ট্রেস আরো বাড়বে। ওয়াটার ইনটক্সিকেশন কেন করে এটা অক্সিটোসিন? ওয়াই? বিকজ ইট হ্যাজ এ সিমিলার স্ট্রাকচার উইথ ADH. ADH, যেহেতু সিমিলার স্ট্রাকচার, so both can increase water retention and water intoxication. এরকম একটা ইন্ডিকেশন দেয়া আছে এখানে মুখস্থ। অ্যানালগ কি কি আছে, এটা নামগুলো মনে রাখতে হবে। টোকোলাইটিক্স, এটা একটা এক্সাম কোয়েশ্চেন আমি দেখলাম, এটাও পরীক্ষাতে আসছে। এখানে একটা ড্রাগ অ্যাড করে দিতে পারো, এখানে অলসো অ্যাড নিফেডিপিন। নিফেডিপিনও দেখলাম, সে হচ্ছে টোকোলাইটিক, নিফেডিপিন। টিপিক্যালি আমার মনে হয় সবচেয়ে বেশি ইউজ করে ম্যাক্সালফটাই। সো ম্যাক্সালফ ইজ কমনলি ইউজ, সালবাটামল ক্যান অলসো বি ইউজড। ম্যাক্সালফের মধ্যে আমার মনে রাখতে হবে ম্যাক্সালফের কমপ্লিকেশনস, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ম্যাক্সালফ অর সাইড ইফেক্টস, সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং ওভারডোজে কি কি সাইন পাওয়া যায়, যারা গাইনিতে দিবা তারা তো এটা খুব ভালো করে জানা আছে তাদের, ক্লিনিক্যালি আমরা এগুলো চেক করি তাই না, প্যাটেলার রিফ্লেক্স চেক করি,
রেসপিরেটরি রেট চেক করি, আর হলো ইউরিন আউটপুট চেক করি, তাই না? এই তিনটা জিনিস। চেক দ্য প্যাটেলার রিফ্লেক্স, চেক রেসপিরেটরি রেট, অ্যান্ড চেক ইউরিন আউটপুট। এই যে, সো দ্যাটস দ্য মনিটরিং। ব্রোমোক্রিপটিন অত বেশি ইম্পর্টেন্ট না এখানে, আমরা যখন এন্ডোক্রাইন পড়বো সেখানে আবার আসবে। কমন ইউজ হলো অ্যাক্রোমেগালি, সাইড এফেক্টস অত ইম্পর্টেন্ট না। সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় আসছি, সেটা হলো অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। তো অ্যান্টিডায়াবেটিক ড্রাগে আমার মেইন ফোকাসটাই হবে সাইড ইফেক্টস এন্ড ইফেক্টস। সো ইনসুলিন যদি দেই, ইনসুলিনে আমার ক্লাসিফিকেশন জানা লাগবে কোনটা কোন গ্রুপের, বাট সাইড ইফেক্টটা মোর ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়া এন্ড ওয়েট গেইন হয়, লাইপোডিস্ট্রফি হয়। And similarly, sulfonylurea যেহেতু insulin secret of GOG, so that's why similar effect, similar side effects. So hypoglycemia, weight gain are common side effect of insulins and sulfonylureas. তারপরে বাইগুয়ানেটস আমরা ইউজ করি metformin. So metformin এর ইফেক্ট আমরা মুখস্থ করতে হবে যে কিভাবে সে কাজ করে, আমি এখানে লিখে দিই। It decreases gluconeogenesis. metformin কি হাইপোগ্লাইসেমিয়া করবে কি করবে না? করবে না। Usually does not cause hypoglycemia, but সালফোনিলুরিয়া তো করবেই। আর মেটফরমিন দিলে ওয়েট নিউট্রালও হতে পারে, ওয়েট কমতেও পারে, দুইটাই। দে ক্যান রিডিউস ওয়েট অর মে কিপ দ্য ওয়েট এন্ড দ্য সেম, ওয়েট গেইন হবে না আর কি, এটা মনে রাখতে হবে। তো সাইড ইফেক্ট অফ মেটফরমিন মধ্যে নাম্বার 1 হলো জিআই ইফেক্ট, আর নাম্বার 2 হলো ল্যাকটিক অ্যাসিডোসিস। সো ল্যাকটিক অ্যাসিডোসিস কাদের ক্ষেত্রে হবে? ইন পেশেন্টস উইথ CKD. সাপোজ একটা পেশেন্টের CKD আছে এবং EGFR less than 30, CKD with EGFR less than 30, that is your condition where lactic acidosis will develop. এখানে lactic acidosis develop করবে। আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর অত বেশি ইউজ করা হয় না, বাইরের দেশে থায়াজোলিডিন ইউজ করে, আমাদের দেশে করে না। এটা সাইড এফেক্ট মুখস্থ করতে পারো, যেটা মেইন সাইড এফেক্ট হলো হার্ট ফেইলিয়ার করতে পারে। কেন করে? যেহেতু ফ্লুইড রিটেনশন করে, এই জন্য হার্ট ফেইলিয়ার করতে পারে। তারপরে SGLUT2 ইনহিবিটরস, এটা আমরা এখন কার্ডিয়াক পেশেন্টকে দিচ্ছি। এরা হলো রেনাল যে গ্লুকোজ অ্যাবজর্পশন সেটাকে ইনহিবিট করে, ফলে ইউরিনে প্রচুর গ্লুকোজ যায়। ইউরিনে গ্লুকোজ গেলে কি গ্রো করবে? ইউরিনে ক্যান্ডিডা, সো ইউটিআই হবে। এটা হলো মেইন সাইড এফেক্ট। প্রচুর ক্যান্ডিডা ইনফেকশন হয় যাদের আমরা এই ক্যানাগ্লিফ্লোজিন বা ড্যাপ্লাগ্লিফ্লোজিন ইউজ করি। সো সাইড এফেক্ট আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে এই দুইটা গ্রুপের মুখস্থ করতে হবে কোনগুলা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এবং কোনগুলা DPP-4 ইনহিবিটরস। সো আমরা দেখি ক্লিনিক্যালি আমরা DPP-4টাকেই বেশি ইউজ করি, এবং এদের সাইড ইফেক্টও একটু মুখস্থ করতে হবে, বাকিগুলো খুব বেশি ইউজ করা হয় না। প্যানক্রিয়াটিক আইলেট সেল, এটা আমরা এন্ডোক্রাইন আবার দেখবো, মনে হয় সেলের নাম এবং কি সিক্রেট হয়, উই নো দ্যাট। এবং ক্লাসিফিকেশন, এই তিনটাকে আমরা কি বলি? লিস্ট্রো, অ্যাসপার্টিন, গ্লুলিসিন। Rapid acting. Those are known as ultra short acting. Ultra short acting. রেগুলারটা হলো র্যাপিড, ঠিক আছে? রেগুলারটা হলো আমাদের ক্লিনিক্যাল ট্রেড নেম, দেখো অ্যাক্রেপিড। অ্যাক্রেপিড মানে কিন্তু রেগুলার ইনসুলিন। লং অ্যাক্টিং এর মধ্যে আমরা মিক্সটার, যেগুলো মিক্সটারের মধ্যে ইউজুয়ালি এই দুইটা থাকে, এই যে ইনসুলিন এনপিএইচ এন্ড আইসোফেন ইনসুলিন থাকে। আর গ্লার্জিন, ডেটেমিড, ডেগ্লোটেক এগুলো মানে হাই, এটাকে আমরা বলতে পারি মিডিয়াম। আর এগুলো হলো লং অ্যাক্টিং। এগুলো মানে 24 আওয়ার্স এর মধ্যে যদি একবার দেয়া হয় তাহলেই পরে কাজ হয়ে যায়। শর্ট অ্যাক্টিং গুলো কতক্ষণ কাজ করে? লাইক ফিউ আওয়ার্স, মানে তার ইফেক্টটা ফিউ আওয়ার্স থাকে, তার হাফ লাইফ তো খুব বেশি না, ইফেক্টটা কয়েক ঘন্টা থাকে আর কি। ঠিক আছে, এদের হাফ লাইফ প্রবাবলি ইন 30 মিনিটস টু 1 আওয়ার এদের হাফ লাইফ, কিন্তু ইফেক্ট যেটা করে সেটা কিছুক্ষণ থাকে, কয়েক ঘন্টা থাকে, 2-3 ঘন্টা। আর গ্লার্জিন, ডেটেমি রেগুলার হাফ লাইফ ইউজুয়ালি ইন দ্য রেঞ্জ অফ 18 to 24 আওয়ার্স, ইভেন তার চেয়ে বেশি। তো এটা একটা মুখস্থ করতে হবে যে ইনসুলিন রিলিজ কে স্টিমুলেট করে এবং কে ইনহিবিট করে। এটা আমরা যখন এন্ডোক্রাইন পড়বো সেখানে আমরা ইন ডিটেইলস আবার পড়বো, এখানে দেয়া আছে, বাট আমরা যখন এন্ডোক্রাইন পড়বো ডায়াবেটিস সেখানে আমরা এটা পড়বো আবার। এবং ইফেক্টস অফ ইনসুলিন উই উইল অলসো স্টাডি ইট ইন আওয়ার এন্ডোক্রাইন লেকচার।
তো সহজ কথা এখানে যত ইফেক্ট আছে সবকিছুর এক কথাই, ইট ইজ এ ক্যাটাবলিক অর অ্যানাবলিক হরমোন। anabolic. Is an anabolic hormone. So it will increase protein and fat synthesis, and fat synthesis in all tissues. ঠিক আছে, প্লাস সে তো গ্লুকোজ লেভেলকে কমাবে, গ্লুকোজ লেভেল কমানোর জন্য যা যা করা দরকার সো সেগুলা সবগুলা করবে সে। এবং ইন্ডিকেশনস অফ ইনসুলিন, এটা মেমোরাইজেশন, ইউ হ্যাভ টু মেমোরাইজ দোজ ইন্ডিকেশনস। অ্যাডভার্স ইফেক্ট আমরা বললাম, এটাই পরীক্ষাতে বেশি আসে, হোয়াট আর দ্য কমন অ্যাডভার্স ইফেক্টস অফ ইনসুলিন। আর সালফোনিলুরিক অ্যাডভার্স ইফেক্ট সিমিলার টু ইনসুলিন, স্পেশাল দু একটা অ্যাডভার্স ইফেক্ট আছে যেটা মুখস্থ করতে হয়, যেমন এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে। সালফোনিলুরিয়াস ক্যান কজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর মেটফর্মিনের কথা বললাম আমরা, মেটফর্মিন যেটা মনে রাখতে হবে সাইড ইফেক্টস, সো ল্যাকটিক অ্যাসিডোসিস, জিএ আপসেট এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিস। এখানে বায়োকেমিস্ট্রির একটা টপিক এখানে দিয়ে দিয়েছে যে কজ অফ ল্যাকটিক অ্যাসিডোসিস, এটা আমরা বায়োকেমিস্ট্রি যখন পড়বো সেখানে আসবে যে হোয়াট আর দ্য কজ অফ ল্যাকটিক অ্যাসিডোসিস, সেখানে আমরা এটা পড়বো। DMARDs, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট DMARD তাদের অ্যাডভার্স ইফেক্ট দেয়া আছে, এটা মুখস্থ করতে হবে। সো অল অফ দ্য DMARDs হ্যাভ কিছু সাম কমন সাইড ইফেক্ট। সহজ কথা সবগুলারই বোন ম্যারো সাপ্রেশন করার একটা ক্যাপাসিটি আছে, অল DMARDs। সো মেথোট্রিক্সের দেখো এখানে সবই ইফেক্ট হলো যেগুলো ল্যাবাইল সেল আছে। সো মেথোট্রিক্সের inhibits the division of labile cells in your body. সো ল্যাবাইল সেল গুলাকে ইনহিবিট করবে। সো ল্যাবাইল সেল ইনহিবিট করলে কি হবে, জিআই সেল হলো ল্যাবাইল, তো যে অ্যাবসেস স্টোমাটাইটিস হবে, স্কিন ল্যাবাইল, র্যাশ হবে, অ্যালোপেশিয়া হবে, লিভার যদিও স্টেবল বাট হেপাটোটক্সিসিটি ডিরেক্টলি করতে পারে হেপাটোটক্সিসিটি। আর বাকিগুলা বোন ম্যারো ফেইলিওর, অল দা DMARDs ইউজুয়ালি কজ বোন ম্যারো ফেইলিওর, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর এটা হলো স্পেশাল, মুখস্থ করতে হবে আলাদা করে যে একটা স্পেশাল সাইড ইফেক্ট অফ মেথোট্রিক্সের ইজ হেপাটিক ফাইব্রোসিস এন্ড নিউমোনাইটিস। তো নিউমোনাইটিস আমরা আজকে একটা ড্রাগ পড়লাম অ্যান্টি অ্যারিথমিক্স, যেটা নিউমোনাইটিস করে পালমোনারি ফাইব্রোসিস করতে পারে। কোনটা সেটা? অ্যামিওডারন। অ্যামিওডারন ক্যান কজ পালমোনারি ফাইব্রোসিস। সাইক্লোস্পোরিনের সাইড ইফেক্ট আমি অনেকগুলো হাইপার রেখেছিলাম, কেউ বলতে পারবে কি কি হাইপার ছিল? Hyperglycemia. ক্যালসিমিয়া না, Glycemia. hyperglycemia. Okay, glycemia fine. Hyperkalemia, hypertension, hyperglycemia, hyperplasia of gum, তাই না? Hyperuricemia. So those are the hyper in cyclosporine. আর সালফাসালাজিনও similar to methotrexate, কিছু ইফেক্ট আছে, এগুলা সব methotrexate similar. Azathioprine, bone marrow suppression এর main effect, এবং liver toxicity, এগুলা সব similar, nothing special. আর লেফ্লোনামাইড, এখানে মেইন ইফেক্ট আমি বলবো মুখস্থ করতে হবে যেটা হাইপারটেনশন। আমরা বলেছি যে সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কজ হলো লেফ্লোনামাইড। সাইক্লোফসফামাইড এখানেও সিমিলার, বোন ম্যারো সাপ্রেশন সবাই করতে পারে, বাট এখানে স্পেশাল হলো হেমোরেজিক সিস্টাইটিস, দ্যাট ইজ স্পেশাল ফর সাইক্লোফসফামাইড। MMF এখানেও স্পেশাল তেমন কিছু নাই, বেশিরভাগই হলো বোন ম্যারো সাপ্রেশনের ইফেক্ট। ওকে, সো দ্যাটস আওয়ার ক্লাস। Any questions? এই ইনসুলিনের সাইড ইফেক্ট এর মধ্যে একটা ছিল পেরিফেরাল ইডিমা, এটা কেন হবে? Fluid retention করতে পারে in some cases. It can cause fluid retention, insulin. Prednisolone pregnancy unsafe না? Prednisolone to pregnancy তে দেয়া যায় probably. Yes, we can give prednisolone, I think. Unsafe কেন হবে? আমি আসলে জানি না। দুই জায়গায় দেখছি, এক জায়গায় সেফ, এক জায়গায় আনসেফ, এজন্য কনফিউশন হয়ে গেছে। ও মানে আমার নোটে, এই নোটে? না না না, এই নোটে না, অন্য I জায়গায়। think it's safe. যেমন ফর এক্সাম্পল আমরা যাদের ইয়া হয় প্রিমেচিওর লেবার হয় বা প্রম হয়, তখন কিন্তু আমরা স্টেরয়েড দেই, we give steroid injection to mature the baby's lung. বা যাদের ধরো এসএলই বা আদার অটোইমিউন ডিজিজ থাকে তাদের কিন্তু আমরা কর্টন দিই প্রেগন্যান্সিতে। সো যেহেতু দে আই থিংক নট কন্ট্রাইন্ডিকেটেড, আই থিংক। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, তোমাদের সাথে আবার দেখা হবে। ডায়াবেটিস টপিকসটা কি মেডিসিনে আবার পড়ানো হবে? মেডিসিনে পড়ানো হবে, এবং হলো যখন আমরা এন্ডোক্রাইন ফিজিও পড়বো সেখানেও আমরা কিছু ডিসকাশন।
বিভিন্ন জায়গায় আসবে। থ্যাংক ইউ। ওকে, বাই বাই।